আচ্ছা, তোমাদের ক্লাস নেওয়ার সময় আমি প্রথম ইউনিট টেস্টের মোটামুটি শেষের দিকটা অনেকটাই শেষ হয়ে গেছিলো, কিন্তু কিছু অংশ বাকি থেকে গেছে। যেগুলো বাকি আছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে লকডাউন উঠুক, তোমাদেরকে যখন কাছে পাবো সেগুলো শেষ করবো। আর সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের শুরু হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজির, অর্থাৎ সালোক সংশ্লেষ থেকে শুরু হচ্ছে। তা আমি কিছু বাড়িতে তোমাদের জন্য কিছু ভিডিও রেডি করছি, তার মধ্যে সালোক সংশ্লেষের 3টে ক্লাসে তোমাদের শেষ করবো। তার মধ্যে আজকে ফার্স্ট ক্লাস, যা লকডাউনের মধ্যে যদি তোমাদের কিছুটা কাজে লাগে বা এখান থেকে কোশ্চেনও আমি তোমাদেরকে কিছু দিয়েছি বা দেবো আরও, তা সেগুলো ক্লাসগুলো দেখে দেখে চেষ্টা করো যতটা পারো বাড়িতে সম্ভব রেডি করে নেওয়ার জন্য। এছাড়া তখন আমাদের কাছে কিছু সুযোগ নেই, বা এই অসুবিধার মধ্যেও যতটা পারা যায় আমরা কাজটাকে যদি আগিয়ে রাখতে পারি সেটা তোমাদেরই উপকার হবে। যাক, আমি যেটা নিয়ে আজকে তোমাদের বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। এটা প্ল্যান্ট ফিজিওলজি অর্থাৎ উদ্ভিদ শারীরবিদ্যার একটা চ্যাপ্টার, আমাদের সেকেন্ড ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার। তার সালোক সংশ্লেষ অ্যাকচুয়ালি কথাটা কি? সালোক সংশ্লেষ বলতে গেলে দুটো আমরা ওয়ার্ডে একে ব্যাখ্যা করতে হবে। সালোক সংশ্লেষ, সালোক কথার অর্থ হচ্ছে আলোক অর্থাৎ আলোকের উপস্থিতিতে, আর সংশ্লেষ কথার অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি হওয়া। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে আলোকের উপস্থিতিতে কোনো কিছু নতুন সংশ্লেষ বা তৈরি হওয়াকেই বলা হচ্ছে সালোক সংশ্লেষ। যদি আমরা এই ইংলিশ টার্মটা দেখি তাহলে কি দেখবো না, এখানে বলা আছে ফটোসিনথেসিস। ফটোস কথার অর্থ হচ্ছে আলো, আর সিনথেসিস, ফটো কথার অর্থ আলো এবং সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ, অর্থাৎ আলোকের উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ। তাই এখানে আমরা দুটো টার্ম পাচ্ছি, ফটো অ্যান্ড সিনথেসিস, অর্থাৎ এখান থেকে আমরা ব্যাখ্যা দিতে পারি। এবং এই কথাটা প্রথম বলেন বার্নেস লিটনেল, ফটোসিনথেসিস কথাটা প্রথম ইউজ করেন। এবং সালোক সংশ্লেষ কাকে বলবো যদি আমরা সংজ্ঞা বলি, তো আমি সংজ্ঞাটা বলছি, একটু খেয়াল করবে, যা বইতে যার সংজ্ঞা আছে তার সত্ত্বেও সংজ্ঞাটা আমি যেটা বলছি সেটা কি তোমরা নোট করে নেবে, এবং এই সংজ্ঞাটা কি তোমরা চেষ্টা করবে ব্যবহার করার। চেষ্টা করবে এটা কি ব্যবহার করার। আর সংজ্ঞা বলতে গেলে যেটা বলতে হয়, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ ক্লোরোফিল যুক্ত কোষে আলোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল এবং কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হয়, এবং উৎপন্ন খাদ্যের সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে, এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম অণু অক্সিজেন এবং জল পরিবেশে ত্যাগ হয়, তাকে বলা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। তার সালোক সংশ্লেষকে আমরা অঙ্গারাত্মীকরণও বলে থাকি। কেন অঙ্গারাত্মীকরণ বলি না, সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমরা যদি সমীকরণটা লিখি তাহলে দেখব পরিবেশ থেকে আমরা কি বলেছি যে ক্লোরোফিলের উপস্থিতিতে অর্থাৎ ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে, তা এখানে কি হয়, পরিবেশ থেকে গৃহীত জল এবং কার্বন ডাইঅক্সাইডের অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল, তাদের রাসায়নিক বিক্রিয়ায় অর্থাৎ সেখানে সূর্যালোক সাহায্য করে, সূর্যালোক এবং ক্লোরোফিল। এই সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় এক অণু গ্লুকোজ তৈরি হয়, অর্থাৎ C6H12O6 এবং 6 অণু অক্সিজেন, এটা পরিবেশে মুক্ত হয়, এবং 6 অণু জল। অর্থাৎ এখানে যেটা হয়, অর্থাৎ লক্ষ্য করবে যে কার্বন ডাইঅক্সাইডের কার্বন অর্থাৎ যাকে বলি আমরা অঙ্গার, এই অঙ্গার কোষস্থ খাদ্যে অর্থাৎ গ্লুকোজের মধ্যে অঙ্গীভূত হয়, এবং এই জল 12 অণু জল, সে 12 অণু জল ভেঙে যে 6 অণু অক্সিজেন তৈরি করে, এবং 6 অণু আবার জলে কনভার্ট হয়ে যায়, যেটা শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে লাগে বা পরিবেশে ত্যাগ হয়ে যায়। তা এখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে যে অক্সিজেন অর্থাৎ জল থেকে এই অক্সিজেন দ্বারা এসে বাইরে মুক্ত হয়, এবং কার্বন ডাইঅক্সাইডের কার্বন এখানেতে তারা যুক্ত হয়।
তা এখানে কি হচ্ছে না, আমরা যদি জারণ বিজারণ দেখি, অর্থাৎ এখানেতে দেখবো অক্সিজেন হচ্ছে 2-, এখানে 2+, এখানে হচ্ছে 0, অর্থাৎ অক্সিজেন 2- থেকে 0 হয়েছে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে এখানেতে 0 হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি জারণ। আর এখানেতে কি হয়েছে, এটা হচ্ছে বিজারণ, অর্থাৎ এখানে দুটো বিক্রিয়া একসাথে ঘটতে, জারণ এবং বিজারণ বিক্রিয়া, সেই জন্য আমরা সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া উভয়ই বলে থাকি। তা খেয়াল করবে এখানেতে কার্বন ডাইঅক্সাইডের কার্বন প্রশস্ত খাদ্য অঙ্গীভূত হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনের সঙ্গে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন এবং কার্বন দুটোই আমাদের গ্লুকোজ গঠনের জন্য ব্যবহৃত হয় এবং জল ভেঙে অক্সিজেন তৈরি হয় এবং অণু জল আবার বাইরে প্রকৃতিতে নির্গত হয়ে যায়। তা এটা তো গেল সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন এবং অঙ্গারাত্মীকরণ কেন বলা হয়, যেটা বলছিলাম যে এখানেতে কার্বন অর্থাৎ অঙ্গার, এই অঙ্গার প্রশস্ত যৌগে আবদ্ধ হয় এবং উদ্ভিদের খাদ্য তৈরি হয় এবং যে খাদ্যের উপর কিন্তু সারা পৃথিবী ডিপেন্ড করে থাকে, অর্থাৎ প্রাণী উদ্ভিদ জগৎ প্রত্যেকেই কিন্তু এই খাদ্যের উপর নির্ভরশীল, যে কারণে এই অঙ্গার প্রশস্ত খাদ্যে অঙ্গীভূত হয় বলেই এর অপর নাম হচ্ছে অঙ্গারাত্মীকরণ। অ্যাকচুয়ালি অঙ্গারাত্মীকরণ বলতে যে কোনো যৌগের মধ্যে কার্বনের অ্যাসিমিলেশন ঘটলেই তাকে আমরা বলবো কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গারাত্মীকরণ। তাই এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সে একই ঘটনা ঘটে বলে আমরা সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলি, যদিও নর্মাল অঙ্গারাত্মীকরণ এবং সালোক সংশ্লেষের মধ্যে কিছু ডিফারেন্সেস আছে। এটা যদিও আমাদের জৈবিক প্রক্রিয়া এবং অন্যান্য যে ধরনের যৌগ গঠন হয় যেখানে কার্বন অ্যাসিমিলেশন ঘটতে পারে, সেগুলো কিন্তু জৈব অজৈব দুই থাকতে পারে। তাই এটার পার্থক্য আমরা করতে পারি যে সালোক সংশ্লেষ আর অঙ্গারাত্মীকরণের মধ্যে পার্থক্য কি। যা এই গেল, এরপরের যেটা বিষয় আসছে যে সালোক সংশ্লেষ কোথায় হয়, কখন হয় এবং তাদের মধ্যে দেখা যেতে পারে। তা আমরা সংজ্ঞাতেই কিন্তু বলেছি যে ক্লোরোফিল যুক্ত কোষে, অর্থাৎ যে সকল কোষের মধ্যে ক্লোরোফিল থাকবে, অর্থাৎ ক্লোরোফিল রঞ্জক বস্তু থাকবে, তাদের মধ্যে কিন্তু সালোক সংশ্লেষ ঘটা সম্ভব। সেটা প্রাণী হোক না কেন, উদ্ভিদের তো হয়ই, প্রাণীর মধ্যেও কিছু কিছু প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই। তা সালোক সংশ্লেষের জন্য প্রধান অঙ্গ কি? তা অঙ্গ বলতেই আমাদের প্রধান আসবে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ বলতে গেলে বলতে হয় পাতা। এই পাতা বাদেও কিন্তু অন্যান্য জায়গাতেও সালোক সংশ্লেষ ঘটতে পারে, যেমন পাতা বাদে সবুজ ফলত্বক, ফুলের বৃতি, উদ্ভিদের কাণ্ড যেমন পুঁই, লাউ, কুমড়ো প্রভৃতির কাণ্ড সবুজ বর্ণের হয়, সেখানেও সালোক সংশ্লেষ ঘটে। কাঁচা ফলত্বক যেটা সবুজ হয় সেখানেও ঘটে। এছাড়া যেটা হচ্ছে পুষ্পাক্ষর সবুজ হয় সেখানেও সালোক সংশ্লেষ ঘটতে পারে। পুষ্পমুকুল যেখানে কিছু সবুজ অংশ থাকে সেখানেও ঘটে। ফুলের বাইরের দিকে যেসব বৃতি সবুজ হয় তাদের মধ্যে সালোক সংশ্লেষ ঘটবে। এছাড়া কিছু মূল আছে যেমন যাদেরকে বলে আত্তীকরণ মূল, অর্থাৎ যাদের গোলঞ্চ বা পানি ফল প্রভৃতি উদ্ভিদের মধ্যে এই ধরনের সালোক সংশ্লেষ ঘটতে দেখা যায়। তা এগুলি হচ্ছে সালোক সংশ্লেষকারী অঙ্গ। সালোক সংশ্লেষের স্থান কি, অর্থাৎ অঙ্গের মধ্যে কোথায় ঘটে না, স্থান বললেই চলে আসবো যেটা মেসোফিল কলা। তাই এই মেসোফিল কলার মধ্যে কিন্তু সালোক সংশ্লেষ ঘটতে দেখা যায়, এটা হচ্ছে স্থান। তা মেসোফিল কলাটা কি না, পাতার যদি একটা গঠন দেখা যায়, আমরা যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা দেখি, অর্থাৎ যাদের মধ্যে বিষমপৃষ্ঠ পাতা হয়, তা পাতার উপরের দিকে যে প্যারেনকাইমা কোষগুলো থাকে যেদিকে বলা হয় ক্লোরেনকাইমা, অর্থাৎ ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা, এগুলো ঘন সন্নিবিষ্ট হয়, এগুলোকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা। এবং নিচের দিকে থাকে কিছু ফাঁকা ফাঁকা প্যারেনকাইমা যেগুলোকে বলা হয় স্পঞ্জিস প্যারেনকাইমা, থাকে পত্ররন্ধ্র। তা উপরের দিকে পাতা যেহেতু সূর্যের আলো বেশি পড়ে, অর্থাৎ আলোক রশ্মির সাথে যেহেতু এটা আড়াআড়িভাবে অবস্থান করে, সেই জন্য পাতার উপরের দিকটা বেশি সবুজ হয়। তা আম পাতা, জাম পাতা লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলের মধ্যেই কিন্তু সালোক সংশ্লেষটা ঘটে বলে উপরের দিকের পাতাগুলো অর্থাৎ প্যালিসেড প্যারেনকাইমা বেশি দেখা যায়, নিচের দিকে থাকে স্পঞ্জিস প্যারেনকাইমা। তাই এটা হয়ে গেল আমাদের ক্লোরোফিলের স্থান। এরপর হচ্ছে কি কোন কলার মধ্যে ঘটে, তা কলার নাম তো বললাম মেসোফিল কলা। তা মেসোফিল কলার মধ্যে আমাদের স্থান যেটা মেসোফিল কলা বা কলা হচ্ছে মেসোফিল কলা। এরপরে যেটা আসবো অঙ্গাণু, কোন অঙ্গাণুর মধ্যে ঘটে। তা অঙ্গাণুর মধ্যে যেটা আমরা কোষ চ্যাপ্টারে পড়েছি, অর্থাৎ সেখানে আমাদের উদ্ভিদের মধ্যে যে বিশেষ অঙ্গাণুটা দেখা যায়, যেমন এখানেতে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ সবুজ বর্ণের যে প্লাস্টিড হয় তাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে এটা ঘটে। তা ক্লোরোপ্লাস্টের যদি গঠন দেখি আমরা, ক্লোরোপ্লাস্টের গঠন আমরা
কোষ চ্যাপ্টারে পড়েছি। ক্লোরোপ্লাস্টের গঠন হচ্ছে দ্বিপর্দা বিশিষ্ট একটা অঙ্গাণু, যার মধ্যে অবস্থান করে কি আমাদের দুটো অংশ, একটাকে বলা হয় স্ট্রোমা বা ধাত্র, আর তাদের মধ্যে থাকে কিছু গ্রানা। অবস্থান করে গ্রানার মধ্যে থাকে গ্রানা বা গ্রানাম, এক বচন বহু বচন আছে। স্ট্রোমা ল্যাবেলি নিশ্চয়ই ছবিতে দেখেছো আগে। দেখে যদি একটাকে নিয়ে এসে দেখি আমরা, এখন বড় করে দেখি, অর্থাৎ এগুলো রুটির মতো যেমন থাক দেওয়া থাকে, একটা পর পর একটার পর একটা থাক দেওয়া থাকে। তা এদের এক একটাকে বলা হয় থাইলাকয়েড। এটাকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যেই যদি তাকে আমরা আবার কেটে দেখি, তাদের মধ্যে থাকে কিছু অঙ্গাণু যাদেরকে বলা হয় কোয়ান্টোজোম। এগুলো হচ্ছে কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোমের মধ্যে থাকে 250টা করে ক্লোরোফিল। তাহলে এই ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষের জন্য প্রধান রঞ্জক বস্তু। তাহলে অঙ্গাণু গেল আর রঞ্জক বস্তু। তাহলে সালোক সংশ্লেষের জন্য প্রধান রঞ্জক বস্তু কি না ক্লোরোফিল। তাহলে এগুলো হচ্ছে ক্লোরোফিল। কোথায় অবস্থান করে সেটা আমরা দেখি। তাহলে গেল ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থান। এরপরে যেটা আসলো যে সালোক সংশ্লেষকারী কিছু প্রাণী আছে যাদের মধ্যে কিন্তু আমাদের ক্লোরোফিল লক্ষ্য করা যায়। সেই ক্লোরোফিল যুক্ত প্রাণীর মধ্যেও কিন্তু আমাদের সালোক সংশ্লেষ ঘটে থাকে। যেমন ইউগ্লিনা, ক্রাইসামিবা প্রভৃতি প্রাণীর মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকার জন্য তারা সালোক সংশ্লেষে সক্ষম হয়। আর কিছু ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ক্লোরোমিয়াম, রোডোসিডোমোনাস, রোডোস্পাইরিলাম প্রভৃতি ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয় ক্লোরোফিল থাকার জন্য তারাও কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। যদিও ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষ আর উদ্ভিদের সালোক সংশ্লেষের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি বা পার্থক্যটা কি না, উদ্ভিদের সালোক সংশ্লেষটা হচ্ছে অক্সিজেনিক সালোক সংশ্লেষ, অর্থাৎ এখানে অক্সিজেন উৎপন্ন হয় বলে অক্সিজেনিক সালোক সংশ্লেষ। কিন্তু ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, এটাকে বলা হয় অ্যানঅক্সিজেনিক সালোক সংশ্লেষ। ঠিক আছে, তারা জলের পরিবর্তে H2S গ্যাসকে ব্যবহার করে ব্যাকটেরিয়া, যে কারণে বা যেগুলো সালফার ব্যাকটেরিয়া বলা হয়, সেই সালফার ব্যাকটেরিয়াগুলো যেমন রোডোস্পাইরিলাম, রোডোসিডোমোনাস, তারা এই ধরনের সালোক সংশ্লেষ ঘটায় যেখানে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, পরিবর্তে সালফার উৎপন্ন হয়, যে কারণে এদেরকে অ্যানঅক্সিজেনিক সালোক সংশ্লেষ বলা হয়। তাই এটা গেল সালোক সংশ্লেষের কোথায় ঘটে এবং কোথায় কোন কোন অঙ্গ বা কোন অঙ্গাণু দায়ী বা কোন রঞ্জক দায়ী সেগুলোর কথা জানলাম। এরপরে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান কি কি, তা আমরা সংঘাতিক 4টে প্রধান উপাদানের নাম বলে ফেলেছি। 1 নম্বর হচ্ছে কি না ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল যুক্ত কোষ না হলে কিন্তু কোনো প্রকারই সালোক সংশ্লেষ সম্ভব নয়। 2 নম্বর কি না আলোক, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে সূর্যালোক। কেন আমি আলোক কথাটা বলছি সেটা একটু ব্যাখ্যা দিই। অর্থাৎ এখানে বলবো যে সূর্যালোকের উপস্থিতি ঘটে না, রাত্রিবেলাও যদি আমরা উদ্ভিদেতে কৃত্রিম আলো ফেলি তাহলেও কিন্তু সালোক সংশ্লেষ সম্ভব, যে কারণে এই জন্য আলোক কথাটা আমি ইউজ করেছি। অর্থাৎ এই ধরনের কৃত্রিম আলো যদি উদ্ভিদে ফেলা যায় সূর্যালোকের মতন, তাহলেও কিন্তু সালোক সংশ্লেষ সক্ষম, উদ্ভিদের সক্ষম হবে। 3 নম্বর হচ্ছে পরিবেশ থেকে যেটা প্রধান জল এবং কার্বন ডাইঅক্সাইড। এই 4টে প্রধান উপাদান উদ্ভিদের প্রয়োজন সালোক সংশ্লেষ ঘটানোর জন্য। তো আমরা সমীকরণই দেখে ফেলেছি, সেখানে সাহায্যকারী যেটা হচ্ছে ক্লোরোফিল এবং আলোক, এবং প্রধান উপাদান হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড। তা আমরা প্রত্যেকটারই একটু ব্যাখ্যা দিয়ে নেবো, যেখানেতে ক্লোরোফিল কিভাবে সাহায্য করে। তা উদ্ভিদের দিয়ে যে ক্লোরোফিলগুলো পাওয়া যায় সেটাকে আমরা শর্টে লিখি CHL, ক্লোরোফিল এ থেকে আর ক্লোরোফিল ই পর্যন্ত সব ধরনের ক্লোরোফিল পাওয়া যায়। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। ঠিক একই রকমভাবে ব্যাকটেরিয়া দিয়েও যে ক্লোরোফিল পাওয়া যায় সেগুলোকে বলা হয় ব্যাকটেরিয়া ক্লোরোফিল এ থেকে ব্যাকটেরিয়া ক্লোরোফিল ই বা এ পর্যন্ত ব্যাকটেরিয়া ক্লোরোফিল হয়ে থাকে। তা এই ক্লোরোফিল কোথায় থাকে সেটা আমি গঠনে আগে দেখিয়ে দিয়েছি, সেটা ব্যাখ্যা দিচ্ছি না। তা ক্লোরোফিলের কাজটা কি অ্যাকচুয়ালি? ক্লোরোফিলের কাজটা হচ্ছে উদ্ভিদের দেহেতে যখন পাতার ওপরেতে আলোক পড়ে তখন ক্লোরোফিল জলকে ভেঙে দেয়। জলকে ভেঙে কি তৈরি করে না, তারা ভেঙে দিয়ে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়, তারা H+ আয়ন আর OH- আয়নে ভেঙে দেয়। অর্থাৎ এখান থেকে ইলেকট্রন নির্গত হয়, সেই ইলেকট্রনই কিন্তু শক্তি উৎপাদনে সাহায্য করে।
এবং যেখান থেকে অক্সিজেনও তৈরি হয়। তা ক্লোরোফিলের কাজ হচ্ছে জলকে বিশ্লিষ্ট করে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়, এটাই হচ্ছে ক্লোরোফিলের প্রধান কাজ। তো তোমাদের বইতে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটো পারলে মুখস্থ করে রাখবে, না পারলেও কোনো অসুবিধা নেই, কারণ দুটো বেসিক কিছু পার্থক্য আছে। যেমন ক্লোরোফিল এর সংকেত হচ্ছে তোমাদের C55H72O5N4Mg, তেমন একই রকমভাবে ক্লোরোফিল পি C55H7072 এর জায়গায় 70 হয়, O6 5 এর জায়গায় 6 হয়, N4Mg। অর্থাৎ ক্লোরোফিল গঠনের প্রধান যে মৌল উপাদানটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম না থাকলে ক্লোরোফিল গঠন হয় না। নেক্সট চলে আসবো আলো। আলোর কাজ কি না, আলোর মধ্যে থাকে ফোটন কণা। এই ফোটন কণারা কি করে না ক্লোরোফিলকে উত্তেজিত করে, অর্থাৎ এই ক্লোরোফিলকে উত্তেজিত করে। উত্তেজিত করলে সেই ক্লোরোফিলগুলো চার্জড হয় এবং তারা কাঁপতে থাকে, এবং চার্জ হওয়ার পর সেই ফোটন কণা গৃহীত করে তেজময় হয়ে যায়, তারা জলকে ভেঙে দেয়, অর্থাৎ জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়। এটাই হচ্ছে আলোকের প্রধান ভূমিকা। নেক্সট আসবো জল। তাহলে জলের ভূমিকা তো আমরা এখানে দেখিয়ে নিলাম, অর্থাৎ জল ভেঙে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি হয়, যেখান থেকে ইলেকট্রন প্রদান করে এবং সেই ইলেকট্রন গ্রাহকগুলোর মাধ্যমে তারা চক্রাকার এবং অচক্রাকার পদ্ধতিতে ফটোফসফাইলেশন ঘটায়, অর্থাৎ সেখান থেকে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ এটিপি উৎপন্ন হয়, এবং যেটা প্রশস্ত খাদ্যে গৃহীত হয়, মানে সঞ্চিত হয়। নেক্সট আছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্লুকোজ গঠনের একটা প্রধান উপাদান, অর্থাৎ এটা C6, অর্থাৎ গ্লুকোজ মানে C6H12O6, এই গ্লুকোজ গঠনের জন্য প্রধান ব্যবহৃত হয়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের প্রধান ভূমিকাই হচ্ছে খাদ্যের মধ্যে কার্বনের অঙ্গারকীকরণ ঘটানো, অর্থাৎ অ্যাসিমিলেশন ঘটানো, দিয়ে গ্লুকোজ গঠন করা। তা এটা গেল 4 প্রকার যে প্রধান রঞ্জক ওই উপাদান রয়েছে তাদের কথা জানলাম। তা এরপরে যেটা আসবো, অর্থাৎ রঞ্জক বস্তু এবং আলোক, কি ধরনের আলোক সালোক সংশ্লেষে সাহায্য করে তার একটু ডিটেলস আমি বলে দিই। তা সালোক সংশ্লেষে দেখতে গেলে যে আলোক, অর্থাৎ সূর্যালোককে আমরা যদি জানি, আমরা ফিজিক্যাল সায়েন্সেও পড়েছি বা নিচু ক্লাসে পড়ে থাকবে, তা এটাকে বেনিয়ার সরহ বলা, অর্থাৎ 7টা বর্ণে ভাগ করা যায়। তার সাদা আলো হচ্ছে একটি যৌগিক আলো, তা সেখানের মধ্যে থাকে একদম বেগুনি থেকে অর্থাৎ একদম লাল পর্যন্ত। তাদের কিছু ফ্রিকোয়েন্সির পার্থক্য আছে, অর্থাৎ বেগুনি হচ্ছে কম ফ্রিকোয়েন্সি যুক্ত আলো এবং লাল হচ্ছে সব থেকে বেশি, অর্থাৎ দৃশ্যমান আলো। তা আলোকের কিন্তু অনেক ধরনের ভাগ হয়, অর্থাৎ আমরা কিছু আলো দৃশ্যমান আলো দেখতে পাই, যেটা কি দৃশ্যমান আলোর মধ্যে অর্থাৎ ভিজ্যুয়াল বা বেনিয়ার সহকারে ভাগ করা হয়। তা এদের মধ্যে পার্টিকুলারলি বেগুনি এবং লাল বর্ণের আলো যারা সব থেকে বেশি পরিমাণে সালোক সংশ্লেষ ঘটায়, এবং যে কারণেই এই ধরনের আলোকে বলা হচ্ছে সালোক সংশ্লেষের কার্যপ্রণালী। বাকি আলোরাও ঘটায় কিন্তু অতটা পরিমাণে নয়। তা এখানে বিজ্ঞানী এমারসন একটা পরীক্ষা করে দেখেছিলেন যে একটা উদ্ভিদকে যদি কেবলমাত্র লাল আলো দেওয়া যায়, তাহলে উদ্ভিদের সালোক সংশ্লেষের হার বাড়ার জায়গায় সেখানে কিন্তু সালোক সংশ্লেষের হার কমতে থাকে। তাই এটাকেই বলা হয় রেড ড্রপ বা লোহিত জ্যোতি। আর এরপরে তিনি আরও পরীক্ষা করে দেখেছেন যে লাল আলোর মধ্যে কিছুটা যদি কমলা বর্ণের আলো মিশিয়ে দেওয়া হয়, তাহলে আবার সালোক সংশ্লেষের হার লাল আলোতে যতটা বেশি হওয়ার কথা ম্যাক্সিমাম, তার থেকেও বেশি পরিমাণে হয়। তা এটা বিজ্ঞানী ইমারসন করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে বলা হয় ইমারসনের প্রভাব বা ইমারসন এফেক্ট বলা হয়। তা কার্যকরী আলোক বর্ণালী কোনগুলো সেগুলো বললাম। যেমন আমাদের কিছু আছে নিম্ন তরঙ্গ বিশিষ্ট আলো, যেমন ইভি রশ্মি, গামা রশ্মি, ঠিক আছে, প্রভৃতির কথা জানি। এর ওপরেও যেগুলো আলোক রশ্মি বা তরঙ্গ রয়েছে, যেগুলো আমাদের টেলিফোন চলে, অর্থাৎ এখন মোবাইল, যেগুলোর আলোক তরঙ্গ বিশিষ্ট অনেক বেশি, এটা 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার বিশিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো হয়। এর ওপরে আলোক তরঙ্গদৈর্ঘ্যগুলো আমাদের যেগুলো রেডিও ওয়েভ হিসাবে কাজ করে, বা আমাদের অনেক সময় ইন্ডাকশন ওভেন চালাই, সেখানেও কিন্তু কিছু তরঙ্গকে ব্যবহার করা হয়, যারা কিন্তু অদৃশ্যমান আলো, অর্থাৎ যাদেরকে চোখে দেখা যায় না। আর নিম্ন তরঙ্গ বিশিষ্টগুলোর আলোর কথা বললাম, গামা রশ্মি, ইভি রশ্মি, তারপর ইনফ্রারেড প্রভৃতি যেগুলো রয়েছে সেগুলো নিম্ন তরঙ্গ বিশিষ্ট আলো, যাদের ভেদন ক্ষমতা অনেক বেশি হয়। তা এই গেল হচ্ছে প্রধান আমাদের এখানে কিভাবে সালোক সংশ্লেষ ঘটে, বা কোনগুলো কার্যবর্ণালী, কোনগুলো তোমাদের একদমই হয় না, সেটার কথা অবশ্য বলা হয়নি। যেমন এখানের মধ্যে যে 7টা বর্ণের আলো আছে, কোন আলোয় সালোক সংশ্লেষ বেশি হয় জানলাম, কিন্তু কোন আলোয় একদম কম হয় বা হয় না, তা সেটা হচ্ছে সবুজ বর্ণের আলো। কেন না, সবুজ বর্ণের
আলো, যেমন কোনো জিনিসকে আমরা যখন সবুজ দেখি কখন, ফিজিক্যাল সায়েন্সের ব্যাখ্যায় কোনো বস্তুকে সবুজ দেখতে গেলে যখন সেই বস্তুটা কেবলমাত্র সবুজ আলোটাকে প্রতিফলিত করবে এবং বাকি আলোগুলোকে শোষণ করে নেয়, তবেই আমরা সেই বস্তুটাকে সবুজ দেখি। ফলে গাছের পাতায় যখন এই যৌগিক আলো পড়ে তখন সে সবুজ আলোটাকে প্রতিফলিত করে দেয়, ফলে সবুজ আলো সে একদমই গ্রহণ করে না। ফলে কি হচ্ছে, সবুজ বর্ণের আলো একদমই সালোক সংশ্লেষ হতে পারে না। সেই জন্য সবুজ বর্ণের আলো একদমই সালোক সংশ্লেষ হয় না বলে মানা হয়। তা এই গেল হচ্ছে আমাদের সালোক সংশ্লেষে একটা বেসিক তোমাদের প্রয়োজনীয় যে উপাদান বা তাদের কার্যকারিতা সম্বন্ধে বললাম। এর পরের ক্লাসে আমরা সালোক সংশ্লেষের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর আরও কিছু এখানে ছোটোখাটো কোশ্চেন তোমরা পাবে, যেমন কোন যন্ত্রের সাহায্যে আলোক বর্ণালী মাপা হয়, সেটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে। আর আর একটা জিনিস বলতে ভুলে গেছে, আমাদের রঞ্জক বস্তু, তা প্রধান রঞ্জক বস্তুর নাম আমরা বলেছি। আমি এখানে আর একটু পড়ে দিই, সব থেকে ভালো হবে তোমাদের বুঝতে। তাহলে প্রান্তিকের বইটা যখন ফলো করবে একদম ক্লিয়ার তোমাদের কনসেপ্ট হয়ে যাবে। তা আমাদের রঞ্জক বস্তুর মধ্যে প্রধান রঞ্জক বস্তুর কথা আমরা জেনেছি। প্রধান বস্তু রঞ্জক বস্তু বলতে আমরা ক্লোরোফিলের কথা জেনেছি। তা ক্লোরোফিল বাদে আর কি কোনো রঞ্জক বস্তু হয় যার মধ্যে সালোক সংশ্লেষ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। তা রঞ্জক বস্তুকে আমরা 3 ভাগে ভাগ করি। একটাকে বলা হয় ক্লোরোফিল, যেটা প্রধান রঞ্জক। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যারিটিনয়েড, আর তৃতীয় নম্বর হচ্ছে ফাইকোবিলিন। ক্লোরোফিলের মধ্যে কি কি ক্লোরোফিল আছে সেগুলো আমরা জেনেছি। ক্লোরোফিল এ থেকে একদম ই পর্যন্ত সব ধরনের ক্লোরোফিল হয়। এছাড়াও ব্যাকটেরিয়াল ক্লোরোফিল আছে, যারা সালোক সংশ্লেষ ঘটাতে সক্ষম। তাদের মধ্যে ক্লোরোফিল এ হচ্ছে প্রধান রঞ্জক, আর সাহায্যকারী রঞ্জক হচ্ছে ক্লোরোফিল বি। তা রঞ্জক তন্ত্র গঠন করে, বা রঞ্জক তন্ত্র বা PS1 বলা হয় এটাকে। ফটোপিগমেন্ট সিস্টেম 1 আর ফটোপিগমেন্ট সিস্টেম 2 গঠন করে বাকি রঞ্জকগুলো মিলিয়ে। অর্থাৎ এখানে প্রধান রঞ্জক হচ্ছে এ, আর এখানে তো হচ্ছে বি থেকে বাকিগুলো তারা গঠন করে PS2 গঠন করে, অর্থাৎ রঞ্জকতন্ত্র 2 গঠন করে। তো এদের সম্বন্ধে ডিটেলস পেতে পারো তোমরা, নোট বইতেও পেয়ে যাবে। নেক্সট ক্লাস অফ ক্যারিটিনয়েড। ক্যারিটিনয়েড 2 ধরনের রঞ্জক নিয়ে গঠিত। ক্যারোটিন অর্থাৎ কমলা বর্ণের রঞ্জক, আর জ্যান্থোফিল অর্থাৎ এটা হলুদ বর্ণের রঞ্জক। ক্যারোটিন আর জ্যান্থোফিল। এরপরে যেটা রয়েছে ফাইকোবিলিন। একটা হচ্ছে ফাইকোএরিথ্রিন, আর একটা হচ্ছে ফাইকোসায়ানিন। এটা হচ্ছে লাল বর্ণের রঞ্জক হয়, আর এটা হচ্ছে বেগুনি বর্ণের রঞ্জক হয়। অর্থাৎ এই এত প্রকারের রঞ্জক তন্ত্র রয়েছে। অর্থাৎ প্রধান 3 প্রকার: ক্লোরোফিল, ক্যারিটিনয়েড আর ফাইকোবিলিন। ক্লোরোফিলের মধ্যে কারা পড়ে সেটা বলে দিয়েছি। ক্যারিটিনয়েডের মধ্যে পড়ে ক্যারোটিন, জ্যান্থোফিল, আর ফাইকোবিলিনের মধ্যে পড়ে ফাইকোএরিথ্রিন আর ফাইকোসায়ানিন। তাহলে এই রঞ্জক বস্তুগুলো প্রধানত এই কয় প্রকার রঞ্জকই প্রত্যেকেই কিন্তু সালোক সংশ্লেষে সাহায্য করে PS1 এবং PS2 এর মাধ্যমে। তাই এদের সম্বন্ধে আমরা নিচু ক্লাসে এবং সালোক সংশ্লেষ পদ্ধতি এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এখান পর্যন্তই থাকছে, ঠিক আছে? এটা রেডি করো, কোশ্চেন দেওয়া থাকছে এবং সেগুলো দেখে দেখে অ্যান্সার রেডি করবে।